জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 4 মাস পরও কাজে যোগ দেননি 187 জন পুলিশ সদস্য। এসব সদস্য পুলিশ বাহিনীতে নেই জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। তারা আর পুলিশ বাহিনী না, তারা আমি ধরে নেই এরা হলো সন্ত্রাসী। তারা যদি ধরা হয় সাথে সাথে তাদের অ্যারেস্ট করা হবে। পুলিশ সদর দপ্তর বলছে পলাতকদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ প্রায় সব পর্যায়ের সদস্য রয়েছেন। পলাতকদের কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। 5ই অগস্টের পরে পুলিশের যে সকল সদস্য কর্মস্থলে যোগদান করেনি, অর্থাৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে, কার্যক্রমটি চলমান রয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের অনেকেই বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আর কেউ যাতে পালাতে না পারেন সেজন্য পলাতকদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকার পরিবর্তনের পর সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনায় হামলা হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় অনেক থানায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু অবৈধ সম্পদ নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য প্রমাণও মিলেছে অনুসন্ধানে। টিআইবির তথ্য অনুযায়ী গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাচার হয়েছে বেশিরভাগ টাকা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 200 এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুর্নীতির ফিরিস্তি সবচেয়ে লম্বা। এককভাবে 1000 কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ তার বিরুদ্ধে। এছাড়া দেশেও তার প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদ। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য, বিশেষ করে গম আমদানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের তথ্যও আছে দুদকের কাছে। এটা ডিপেন্ড করা হচ্ছে অভিযোগের ধরনের উপর। যদি এটা আর্থিক অনুসন্ধান সংক্রান্ত বিষয় হয়ে থাকে, ব্যাংকিং ডকুমেন্টস প্রয়োজন হয়, ইভেন যদি স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত কোনো বিষয় যেগুলির সাথে ব্যাংকিং ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সেগুলির সাথে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়। দুদক সূত্র জানায় শেখ হাসিনা সরকারের অন্তত 24 জন প্রভাবশালী এমপি মন্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে 200 কোটি টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1.5 দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত এসালম গ্রুপ। তাদের দাপটে কোণঠাসা ছিল অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, সবশেষ জুলাই-আগস্ট মাসে 60,000 টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ব্যবসায়ীরা বলছেন, গত 15 বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এসালম, টিকে, বিএসএম, সিটি সহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এ প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। এ কারণে গত 4 মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছা মতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি ছোট এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে 20-25 বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন। তবে তাদের অভিযোগ, ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে। সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও। 500 কন্টেনার করতো যে এদের এলসি মার্জিন ছিল কম, কিন্তু 5 কন্টেনারওয়ালার থেকে এলসি মার্জিন নিচ্ছে বেশ। তো আমি তো সেই সুযোগটা বরাবর পাচ্ছি না। সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যাংক থেকে ঋণ দেওয়া
তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্যপণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এই বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের শ্রমিক রমণী খাটুয়া, তার ছেলেও একই বাগানের তালিকাভুক্ত শ্রমিক। প্রায় ৩ মাস ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। এতে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে ৭ সদস্যের পরিবারটি। কি কষ্ট যে আমরা কাজ করে চলি, আমরাই বুঝি। আমরা এখন খানি পিনির লাগিন আমরা মরি। বাগানটিতে কর্মরত ৭০০ শ্রমিক সহ ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ শ্রমিকের একই অবস্থা। বেতন ও অন্যান্য সুবিধা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখন চলমু কই থাকি, পরে বস্তি বাড়িয়ে কাজ করে খাই। ১০ টাকার মুড়ি আনলে মনে করেন সকালে খাই, কোনো অবস্থাতে আর কি বাচ্চা কাচ্চা। চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা ৬ সপ্তাহ মজুরি ছাড়াই উৎপাদন চালিয়ে গেছেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে ২০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক, এবং এই শিল্প ধ্বংস হলে এই যে চা শ্রমিকেরা কোনো ভিটা মাটির অধিকার পর্যন্ত নেই, তারা যাবে কোথায়? ১ মাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে চা উৎপাদন ব্যাহত হওয়ায় এই শিল্পের ব্যাপক লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের কাজটা চলমান রাখতো, তাইলে হয়তো আমরা এই অবস্থা এই সিচুয়েশন আমরা দাঁড়াইতাম না। আমাদের যেহেতু আছে এখানে পাতি উৎপাদন অথবা পাতি চয়ন করার এখন খুব মোক্ষম সময়। কৃষি ব্যাংকের কাছে প্রায় ৪০০ কোটি টাকা ঋণগ্রস্ত ন্যাশনাল টি কোম্পানি। ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে জানিয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে সমাধান আমাদের তো হাতে নাই। মৌলভীবাজারে ৬০টি সহ সিলেট অঞ্চলে এনটিসির ১২টি চা বাগান রয়েছে। এসব বাগানে কর্মরত ১৩,০০০ শ্রমিকের উপর নির্ভরশীল ১.৫ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লাল মুক্তিবার্তা অনুযায়ী যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন ১২৭ জন। বিভিন্ন সময়ে সংযোজনে উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে ৩১৬ জন। ঝিকরগাছায় কৃষ্ণনগরের পাঁচু বিশ্বাসের ছেলে মকবুল হোসেন আছেন নতুন তালিকার ২৮১ নম্বরে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, সাক্ষী না থাকায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মকবুল হোসেনের। ২০২১ সালে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও যাচাই বাছাই কমিটিতে হাজির হননি তিনি। পরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিনের তদবিরে তালিকায় নাম তোলেন মকবুল হোসেন। তবে তিনি কবে কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বা যুদ্ধে অংশ নিয়েছেন তা জানেন না এলাকার মুক্তিযোদ্ধারা। ১৬-১৭ বছরের যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে এটাও একটা, যে অনেক অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার নাম লেখায় বিতর্ক সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। গেজেট নেওয়ার পরে ওই বন্ধ অফ করে দিল, দেওয়ার পরে এখন ২৮০০, ২৯০০, ২৭০০ পর্যন্ত চলে গেছে ওরা। ওই গেজেটের পরে একটা সমন্বয় তালিকা করে একটা সার্টিফিকেট দেওয়ার পর এরাই চাকরিগুলো দিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় মকবুল হোসেনের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। তার পরিবারের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো সহ নানা অভিযোগ এলাকাবাসীর। মুক্তিযোদ্ধা কখনো ছিল না, কখনো ছিল না মুক্তিযোদ্ধা। কোনটা মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা কি ছিল? কোন মুক্তিযোদ্ধা হয়? ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। তদন্ত হলে যদি তিনি সত্যিকার মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বা তার সন্তানরা যে সুযোগ সুবিধা নিয়েছে সেটা রাষ্ট্র সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় মকবুল হোসেনের ছেলে ফখরুল হাসান ৩৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে নিয়োগ পান। একই সুবিধায় মেয়ে বেনজি বিউটি চাকরি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।